सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। शं नो मित्रः शं वरुणः शं नो भवत्वर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ओम शांति शांति शांति। हरि ओम। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः सस्तनूभिः वशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। हरि ओम। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम। तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। সভাপতি রাজকুমারকে ধন্যবাদ। রাজকুমারের নেতৃত্বে বেদ মন্ত্র সম্পন্ন হলো। আমরা স্বামীজির প্রতিকৃতিতে পরিবার জানাই। মঞ্চে উপস্থিত শ্রদ্ধা ব্যক্তিবর্গের প্রতি আমার শ্রদ্ধা প্রণাম। সামনে উপবিষ্ট যুবক যুবতী অর্থাৎ ঠাকুর মা ও স্বামীজি যারা ভক্ত, তারা ভক্তের কোনো জাত নেই। তাই আজকের এই একটা বিবেকানন্দ ইউথ অ্যাক্টিভিটিসে সবাই এখানে একটা প্রাঙ্গণে বা একটা মঞ্চে আমরা সমবেত হয়েছি। কি কি সমবেত হয়েছি না, আমরা তার নিকট আমার স্বামীজির নিকট আমরা আমাদের করে আজকের আমাদের দেশ গঠনে আমরা যে এখানে মিলিত হয়েছি, আমরা এটা খুব শুভেচ্ছা। একটু আগে একটু বাণী পড়ছিল প্রেসিডেন্ট মহারাজের আশীষ বাণী এবং মানে একদম কাশীপুরের মহারাজ অধ্যক্ষ মহারাজের দিব্যানন্দী আশীষ বাণী শুনে আমাদের মন প্রাণ একদম খুলে গেছে। সেই তাহলে আমাদের সেই দুয়ারটা আমাদের খুলে রাখতে হবে, দুয়ারটা বন্ধ রাখলে চলবে না। এসো আমরা সবাই হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে দেশ গঠন করি, দেশের কাজে আত্মনিয়োগ করি, এই আমাদের সুপ্রার্থনা। এবং ঠাকুর মা স্বামীজিকে আমি প্রার্থনা করছি আপনাদের সবাইকে কুশলে রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমাদের সুমতি দিন, এই প্রার্থনা করে আমি এখানে আশীর্বাদটা এখানে শেষ করছি। সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা, মহারাজকে আমার
শাস্ত্রাকে প্রতিবাদ জেনে এখানে আমি এখানে আশীর্বাদ এখানে শেষ করছি। জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা স্বামীজি, জয় হোক, জয় হোক। মহারাজকে ধন্যবাদ জানাই। এখনো দূর দূরান্ত থেকে আমাদের সেবাব্রতীরা আসছেন, দেরি হয়ে গেলেও তাদেরকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। আচ্ছা, আমরা এই আজকে যে অনুষ্ঠান করতে পারছি, যাদের জন্য এই আজকের অনুষ্ঠান সম্ভব হচ্ছে, সেটা হচ্ছে বেলিয়াচন্ডী মিলন সংঘ। তারা এক কথায় এই জায়গাটি না ছেড়ে দিলে এবং প্রথম থেকে অকুণ্ঠ সহযোগিতা না করলে এই অনুষ্ঠানটা হতো না। তাই আমরা আমাদের তরফ থেকে, অর্থাৎ বিবেকানন্দ ইউথ অ্যাক্টিভিস্টের তরফ থেকে এই ক্লাবের সেক্রেটারি এবং প্রেসিডেন্টকে আমরা একটু অভ্যর্থনা জানাতে চাই। তো অভ্যর্থনা জানানোর জন্য, বরণ করে নেওয়ার জন্য এই এলাকারই মেয়ে যে আমাদের এই জায়গাটির ব্যবস্থা করে দিয়েছিল, যেখানে আমাদের বর্তমান সেন্টার, প্রিয়াসী ঘোষকে অনুরোধ জানাচ্ছি, এবং শ্রী কুমার ঘোষ, প্রেসিডেন্ট, বেলিয়াচন্ডী মিলন সংঘ, এবং শ্রী কৌশিক ঘোষ, সেক্রেটারি, বেলিয়াচন্ডী মিলন সংঘ, অর্ঘ্য নিবেদন করছি। ক্লাবের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। প্রতিনিধি হিসাবে আমরা সেক্রেটারি এবং প্রেসিডেন্টের হাতে তুলে নিই। এত সুন্দর এই মঞ্চটা মনে হচ্ছে যেন এই অনুষ্ঠানের জন্যই তৈরি। এবং আমার বয়োজ্যেষ্ঠ বিবেকানন্দ ইউথ অ্যাক্টিভিস্ট, এটা কোনো হঠাৎ করে তৈরি হওয়া সংগঠন নয়। আমাদের কাজের একটা ইতিহাস আছে। 2018 সাল থেকে বিবেকানন্দ ইউথ অ্যাক্টিভিস্টের পথ চলা শুরু হয় এবং বিভিন্নভাবে বিভিন্ন সেবা কাজের সঙ্গে যুক্ত বিবেকানন্দ ইউথ অ্যাক্টিভিস্টের সাথে। এটি একটি প্ল্যাটফর্ম এবং এর আন্ডারে এবং এর সহযোগিতায় একাধিক আশ্রম সংগঠন অনেকেই যুক্ত। আমরা প্রাথমিকভাবে এখন চেষ্টা করছি যে আশ্রমগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন রকমভাবে সাহায্য করা, এবং তার সাথে সাথে প্রত্যন্ত গ্রামে ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শ গড়ে তোলা। এখন অনেকগুলি ব্রাঞ্চ চলছে। আমাদের পূর্ব বর্ধমান সেন্টারের কোঅর্ডিনেটর আছে, মগরাহাট ব্রাঞ্চের কোঅর্ডিনেটর এই আমাদের মধ্যেই বসে রয়েছে, তারা দারুণ কাজ করছে। তো এরপরে আমরা যুব প্রতিনিধিদের বক্তব্যে চলে যাব। হিন্দু ধর্ম সম্পর্কে বলবে, হিন্দু ধর্মের বর্তমান ও ভবিষ্যৎ, তার সাথে সাথে বর্তমানে কি সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের হিন্দু ধর্ম, সেই সব মিলিয়ে মনীষা ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনে নেব। আমরা মেনে চলি, অর্থাৎ আমাদের নিজেদের ধর্ম রক্ষার্থে আমাদের যুব সমাজের কর্তব্য। আমি খুব একটা সুবক্তা নই, তবুও চেষ্টা করছি বলার। আচ্ছা, প্রথমেই বলি ধর্ম কি। ধর্ম সম্বন্ধে আমাদের আইডিয়া আছে? আছে কারোর আইডিয়া? আমি বলছি, ধর্ম শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে যা মানুষ ধারণ করে, মেন ব্যাপার। মানে আমি আমার নিজস্ব, আমি জন্মগ্রহণ করেছি একটা পরিবারে, আমার নিজস্ব পারিবারিক কিছু বিশ্বাস আছে, কিছু আচার আচরণ আছে। আমি সেই পারিবারিক বিশ্বাসটা মেনে ছোটবেলা থেকে নিজের জীবন কাটিয়ে এসেছি এবং ভবিষ্যতেও আমি সেই অনুযায়ী নিজের জীবন কাটিয়ে নিয়ে যাব। এটাই হচ্ছে আমার ধর্ম। আমি নিজে আমি একটা বিশ্বাস পোষণ করি, সেটা আমার ধর্ম। অন্য একজন তার নিজস্ব একটা বিশ্বাস পোষণ করে, সেটা তার ধর্ম। এটাই হচ্ছে ধর্ম। কিন্তু ধর্ম বলতে আমাদের এখানে ম্যাক্সিমাম অনেকেই আছে, কিংবা আমাদের পরিবারের মধ্যেও আশেপাশে বাড়ির লোকজন অনেকে আছেন যারা সনাতন পন্থায় বিশ্বাসী। অর্থাৎ কি, আমার ধর্মে আমি আচরণ সর্বস্বতাটাই নেই। আমার ধর্মে যদি আচরণ সর্বস্বতা না থাকে, যদি দেখানকারী না থাকে, সেটা ধর্ম নয়, সেটা ধর্মের কোনো পদ্ধতি নয়। অর্থাৎ কি, সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পটার কথা মনে আছে তো? যারা ক্লাস 12-এ পড়েছো, গল্পটা আমার অত্যন্ত প্রিয় গল্প ছিল এই কারণেই যে একজন মানুষ মারা গিয়েছে আর বাকি মানুষদের মধ্যে হিংস্রতাটা এতটাই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তারা বিচার করছে যে ওই মানুষটা কোন ধর্মে, উনি হিন্দু না উনি মুসলমান। এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। অর্থাৎ কি, আমাদের যে ধর্মের আচরণ সর্বস্বতা, সেটা আমাদের প্রকৃত ধর্মের সঙ্গে মানব ধর্মের বিশাল বড় একটা ফারাক ঘটিয়ে দেয়। মানব ধর্ম মানে কি জানো? মানব ধর্ম মানে হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি শ্রদ্ধা, মানুষকে মানুষ বিচার করে ভালোবাসা এবং তার পাশে থাকা। সেটার সঙ্গে কোনো ধরনের আচরণ সর্বস্বতার কিন্তু মাত্র সম্পর্ক নেই। আর যেখানে আচরণ সর্বস্বতা ঢুকে যায়, যেখানে আনুষ্ঠানিকতা ঢুকে যায়, যেখানে সাম্প্রদায়িকতা ঢুকে যায়, সেটা কিন্তু ধর্ম নয়, সেটা ধর্মের নামে ফাজলামি ছাড়া আর
এই টপিকটা আমি চুজ করলাম কারণ হচ্ছে আমি রিসেন্ট একটা ঘটনার সম্মুখীন হয়েছি। আমাদের অনেকেই আছে এখানে, অনেকেই সেরকম প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে আজকাল। সেটা হচ্ছে যেহেতু নার্সিং স্টুডেন্ট, আমাদের কমিউনিটি ফিল্ডে সার্ভে করতে বেরোতে হয়। সেই সময় আমি একটা পরিবারকে পেয়েছিলাম, যে পরিবারটা হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে গিয়ে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হয়েছে। এবং কেন হয়েছে না, তার কারণ হিসেবে সে একটাই কথা বললো, আমি তো চার্চ থেকে সাহায্য পাই, ওরা আমায় টাকা দেয়, আমাকে হিন্দুরা টাকা দেবে, আমার ভরণ পোষণের দায়িত্ব ওরা নিয়ে নিয়েছে, আমার কঠিন রোগ হলে ওরা আমাকে ওষুধ দিয়ে সারিয়ে দিচ্ছে। কি করবে তোমরা? তোমাদের ক্ষমতা আছে, তোমাদের যে ক্ষমতা নেই সেটা ওদের আছে। সেই জন্য আমি খ্রিস্টান হয়েছি। তোমরাও এসো, তোমরাও পড়ো, তোমরা যত জানবে যত বুঝবে তত দেখবে খ্রিস্ট ধর্ম খুব ভালো, হিন্দু ধর্ম খুব খারাপ, আমাদের ধর্মের কোনো ফ্যাক্টই নেই, কিচ্ছু নেই, হিন্দু দেবদেবীরা ফালতু। এই ধরনের হাজারটা কারণ, হাজারটা কথা আমাকে বলেছিলেন। আমি কিচ্ছু করিনি, আমি চুপ করে শুনেছিলাম যে দেখি এই মহিলা কতদূর যেতে পারে। কিন্তু তারপর যখন সত্যের সীমা ছাড়িয়ে গেল তখন আমি একটাই কথা বললাম যে জানেন তো, আমি না এমন একজন ব্যক্তির আশ্রয়ে আশ্রিত, আমি এমন একজন ব্যক্তির আদর্শে বিশ্বাসী, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, আমি এমন একজন ব্যক্তির গৃহভক্ত যিনি কিনা সর্বধর্ম সমন্বয়ের বার্তা প্রচার করেছিলেন, আর যার আন্ডারে থেকে, যার আশ্রিত হয়ে আমি আমার ধর্ম খারাপ আর অন্য একটা ধর্ম ভালো, বা আমার ধর্ম ভালো অন্য ধর্ম খারাপ, এই ধরনের মন্তব্য করবার দুঃসাহস কোনো দিন করি না, আর সেটা করবো না, কারণ সেটা আমার বিশ্বাস বিরুদ্ধ। কারণ ঠাকুরমা স্বামীজিকে যারা পড়ে, যারা জানে, যারা খুব ভালো করে ধর্ম প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বা স্বামীজির বিভিন্ন বই পড়েছেন, তারা একটা জিনিস দেখতে পাবে, স্বামীজি নিজে বলেছিলেন, আমি যদি যিশুর সময় জন্মাতাম আমি যিশুর পা ধুয়ে দিতাম, চোখের জলে নয়, বুকের রক্তে। তার মানে ভাবতে পারছো, তোমরা ভাবতে পারছো একটা আদর্শ, একটা পন্থা, সেটা কিনা সব ধর্মের প্রতি সমানভাবে মত পোষণ করছে। এমনকি ঠাকুর নিজেও যখন মাতা মেরিকে তিনি যখন দেখতেন বা তিনি যখন কোনো চার্চে যেতেন, সেই সময় তিনি ভাবাধীস্থ হয়ে পড়তেন। এটার একটাই কারণ ঠাকুর বিভিন্ন পন্থায় গিয়ে বিভিন্ন ধর্মের রীতি অনুসরণ করে, বিভিন্ন পথে গিয়ে তিনি একটাই জিনিস বলেছেন, সেটা হচ্ছে তুমি কোন ধর্মের আচরণ তুমি ফলো করলে সেটা বড় কথা নয়। আমি আমার ভাষায় বলছি বুঝিয়ে, তুমি কোন ধর্মের মতে গেলে বড় কথা নয়, তুমি কিভাবে পূজা করলে, কিভাবে অর্চনা করলে সেটা বড় কথা নয়, তুমি একজন মানুষকে কিভাবে দেখলে, তুমি তার মধ্যে ভগবানকে খুঁজে পেলে কিনা। একজন মানুষ যখন রাস্তায় বসে কাঁদছে, আমি যখন মন্দিরে যাচ্ছি পুজো করতে, সেটা ফাজলামো ছাড়া আর কিচ্ছু না, ওইভাবে কোনোদিন ঠাকুর আসবে না। আমি যদি আমার সেই পূজার ফলগুলো সেই মানুষটার হাতে তুলে দিই, তাহলে তার থেকে দ্বিগুণ আশীর্বাদ আমি পাবো, যেটা কিনা আমি ওই মন্দিরে গিয়ে পেতাম। সুতরাং জোর শো করে তুমি ঈশ্বর লাভ করো, তুমি কোন পথে দাঁড়িয়ে ঈশ্বর লাভ করছো সেটা বড় কথা নয়। আমাদের এই কাছের এরিয়া জয়নগর বারাসাত এরিয়াতে আমরা দেখছি আজকাল ধর্মান্তরিতকরণের খুব ঘটনা ঘটছে। ঘরে ঢুকে যাচ্ছে, ঘরে ঢুকে গিয়ে বাবা মাকে ফুসলিয়ে তারা খ্রিস্ট ধর্মে নিয়ে চলে যাচ্ছে। কি বলছে? তাদের একটাই বক্তব্য যে আমাদের মধ্যে আপনারা আসুন, চার্চ থেকে সাহায্য পাবেন। কি পাবেন? হিন্দু ধর্মের কিচ্ছু নেই, কারণ তারা রামকৃষ্ণ সংঘ সম্বন্ধে জানে না, ভারত সেবাশ্রম সংঘ সম্বন্ধে জানে না, তারা কিচ্ছু জানে না, তাদের বিন্দুমাত্র আইডিয়া নেই আমাদের ধর্ম সম্বন্ধে। সুতরাং আমি একটাই কথা বলবো, এই টপিকটা চুজ করার একটাই কারণ, সেটা হচ্ছে একটা সামাজিক বার্তা দেয়া। তোমরা এখানে অনেকেই আছো বারাসাত জয়নগরে, অনেকে অনেক জায়গা থেকে আছো, নিজেদের এরিয়াতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, প্লিজ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, প্লিজ তার বিরুদ্ধে গলা তুলো। যদি দেখতেও পাও যে সামনে অন্য কোনো একটা বাড়ির সাথে ওই ঘটনাটা ঘটছে, প্লিজ এগিয়ে এসো, নিজেদের ধর্মকে ভালোবাসুন, নিজেদের ধর্মকে প্রাধান্য দিন, নিজেদের ধর্মের আচার আচরণ পালন করুন, আমাদের আচার আচরণ পালন করতে দিন। কারণ সর্বধর্ম সমন্বয়, জোর শো করে তুমি ঈশ্বর লাভ করো, তুমি কোন পথ দিয়ে সেই ঈশ্বর লাভ করছো সেটা বড় কথা নয়, তোমার মূল মন্ত্র হওয়া উচিত ঈশ্বর লাভ। এবং আমি আরো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে রিলিজিয়াস হও, স্পিরিচুয়াল হও। রিলিজিয়াস হয়েও না, স্পিরিচুয়াল হও প্লিজ। কারণ রিলিজিয়াস হলে তুমি সেক্ষেত্রে তোমার মধ্যে আচরণ সর্বস্বতা আনুষ্ঠানিকতা চলে আসবে, কিন্তু তুমি যদি স্পিরিচুয়াল হও, তুমি মানুষকে
ভালোবাসবে, কারণ ভালোবাসাই হচ্ছে সব থেকে বড় মন্ত্র, সব থেকে বড় তন্ত্র, সব থেকে বড় জাদু। ভালোবাসার ঊর্ধ্বে কিচ্ছু হয় না, কোনো কোনো তন্ত্র নেই, কোনো মন্ত্র নেই, কোনো কিচ্ছু নেই। ভালোবাসাই হচ্ছে সব থেকে বড় মন্ত্র। এটাই মাথায় রেখো, তুমি যে ধর্মের হলো না কেন। নমস্কার। সবার প্রতি কবিতায় প্রেম প্রেম এই মাত্র ধন, ভালোবাসাই স্পিরিচুয়ালিটি, ভালোবাসাই ধর্ম। সব সঙ্গীত, সব শিল্প, সবকিছুই গিয়ে যাবে সেই ভালোবাসার কথা বলে। সর্বগ্রাসী আলিঙ্গন। স্বামীজিও ঠাকুরকে বলেছেন লাভ পার্সনিফাইড। স্বামীজির সঙ্গ যারা করেছেন তারাও স্বামীজি সম্পর্কে বলেছেন লাভ পার্সনিফাইড, অর্থাৎ ভালোবাসার ঘনীভূত রূপ। এই ভালোবাসার প্রকাশ যেন আমাদের সবার মধ্যে দিয়ে হতে থাকে। ছাত্রছাত্রীরা নিজের এলাকায় বিবেকানন্দ পাদচক্র শুরু করবে কিভাবে, এ নিয়ে বলতে আসবে শান্তনু ব্যানার্জি। বিবেকানন্দ পাদচক্র হলো আমরা যেরকম চালাই, কয়েকজন মিলে সার্কেলের মতো করে বসে আমরা স্বামীজিকে নিয়ে আলোচনা করি। বিবেকানন্দ যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন না ভুল বলেছেন, একদম অন্ধভাবে কিছু মেনে নেওয়া নয়। কোথাও যেন স্বামীজির সঙ্গে বসে সেই তর্কাতর্কি করা, যেরকম তিনি তার গুরুর সঙ্গে করেছিলেন। স্বামীজি বলেছেন আমি আমার গুরুর সঙ্গে 6 বছর ধরে টানা তর্ক বিতর্ক করেছি, তাই ধর্ম জগতের প্রত্যেক ইঞ্চি ইঞ্চি আমার পরিচিত। তো সেরকম ভাবে আমাদের মগরাহাট এলাকার কোঅর্ডিনেটর শান্তনু ব্যানার্জি খুব সুন্দরভাবে এলাকায় পাঠচক্র পরিচালনা করছে। সেইখান থেকে অনেক সেবাপ্রতিরা আজকেও এসেছে। শান্তনুকে অনুরোধ জানাবো বলতে, ছাত্রছাত্রীরা নিজের এলাকায় বিবেকানন্দ পাঠচক্র শুরু করবে কিভাবে। আজকের প্রথমেই দিব্যত্রয়ীর চরণে আমার প্রণাম এবং মঞ্চে উপবিষ্ট পূজ্যপাত মহারাজদেরকে আমার প্রণিপাত, তার সাথে বিশিষ্ট অতিথিবর্গদেরকে আমার প্রণাম জানাই। সামনে উপস্থিত বয়োজ্যেষ্ঠদেরকে প্রণাম এবং ভাতৃসম ছাত্রছাত্রীদেরকে আমার ভালোবাসা এবং স্নেহ জানাই। আজকের আমার বক্তব্যের বিষয় হলো বিবেকানন্দ পাঠচক্র আমরা কিভাবে শুরু করতে পারি। বিষয়টা হচ্ছে 2 বছর আগে কিভাবে আমি একটুখানি সময় নিচ্ছি, কিভাবে আমি বিবেকানন্দ চর্চার মধ্যে এলাম। মানে আর কি বুঝিলাম, আমি যেখানে যাই শুধুমাত্র স্বামীজির গল্প করি, তার জীবনের কিছু কথা বলি। কেন কি আমার মনে হয় বিবেকানন্দ ইজ সাচ এ পার্সোনালিটি, যার দর্শন তো দুর্দান্ত। সেই দর্শনের মধ্যে যদি তুমি প্রবেশ করো তাহলে তোর জীবন একেবারে বদলে যাবে। আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে দেখেছি, when Vivekananda will enter into you, he will completely transform you. কিন্তু there is a man whose life is much more interesting than his philosophy. স্বামীজি এমন একজন ব্যক্তি যার জীবন সম্বন্ধে যদি পড়তে আরম্ভ করো ফিকশনের থেকে কোনো অংশে কম না। এত দুর্দান্ত ঘটনা যেটা প্রতি মুহূর্তে তোমাকে স্বামীজির আরো কাছে নিয়ে যাবে। এরকম একটা সময় ছিল যখন আমাদের প্রথম ইউথ অ্যাক্টিভিস্ট শুরু হয়। তখন ইউথ অ্যাক্টিভিস্ট নাম নিয়েছিল না, তখন স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত লিটারেচার কমিটি এরকম একটা নাম নিয়েছিল। আমরা 8-10 জন বন্ধু মিলে, তখন আমি বিএইচইউতে পড়াশোনা করতাম, 8-10 জন, তখন 2006-7 সাল, আমরা সেইখানে একটা সংগঠন শুরু করি এই উদ্দেশ্য নিয়ে যে একে অপরের মধ্যে স্বামীজির চর্চাটাকে সবসময় বজায় রাখবো, ধ্যান জপ ইত্যাদি চলবে। প্রত্যেকেই রামকৃষ্ণ মিশনে কম বেশি দীক্ষিত ছিলাম। সেই সংগঠনটা এখনো আছে বাড়িপুরে, কিন্তু যারা আমরা সবাই মিলে সংগঠনটা তৈরি করি সেই সংগঠনের মধ্যে সিংহভাগ আমার বন্ধুরা রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসী হিসেবে জয়েন করেছে, অ্যাপ্লাইড বিবেকানন্দের কাজে লাগিয়েছে। অভিষেকের কথা মনে পড়ছে, দিব্যেন্দুর কথা মনে পড়ছে, জয়ন্ত পরমাত্ম সাধক সঙ্গে গেছে। এবং তারপরে যুবদল যারা এলো, এই পার্থ, এই শান্তনু, ভাগ্নিক, সঞ্জীব, এরা হচ্ছে পরের জেনারেশন, যারা আমাদের কাছে ক্লাস করতে আসতো, ইংরেজি সাহিত্য পড়তে আসতো। আমি ইংরেজি সাহিত্যের মানুষ, আমি তাই পড়াতাম এবং তার সাথে সাথে স্বামীজির গল্প বলতাম, আর কিচ্ছু করতাম না। How can I relate a Kant or a Hegel or a Keats or Wordsworth with Vivekanandian ideas? এবং আমি নিজে দেখতাম, যখন আমি নিজে পড়াশোনা করতাম, আমি দেখতাম যে যেই সব তত্ত্বগুলো আমেরিকান পোয়েটসরা বলে গেছেন, যেই সব আলোচনাগুলো কম বেশি ইংলিশ লিটারেচারে আছে, সেগুলো খুব বিউটিফুলি এক্সপ্লেন করা যাচ্ছে ঠাকুর আর স্বামীজির জীবন দেখে ধরে।
আমার গবেষণাও তাই ছিল, স্বামী বিবেকানন্দ অ্যান্ড আমেরিকান লিটারেচার, স্বামীজি অ্যান্ড আমেরিকান লিটারেচার, যেমন টিএসসি ডিএতে ওয়েস্টল্যান্ডকে খুব ব্যাখ্যা করা যায় স্বামীজির, এই গল্পগুলো তাদের মধ্যে দেওয়া হতো। সেই গল্পগুলো শুনে বেশ কিছু ছাত্রছাত্রী স্বামীজি পড়তে আরম্ভ করে। তারা যখন পড়তে আরম্ভ করার আগে তারা শুধু বলতো, দাদা কি বই পড়বো? তো তাদেরকে গম্ভীরানন্দজি মহারাজকে, মাধব শঙ্কর দাশগুপ্ত, এই সমস্ত বইগুলোর কথা বলা হয়। তারা পড়তে আরম্ভ করে। তাদের মধ্যে যারা পড়তে আরম্ভ করে তাদের মধ্যেও কেউ কেউ আবার রামকৃষ্ণ মিশনে জয়েন করেছে একটা মানুষ। শঙ্কর তাদের মধ্যে একজন উজ্জ্বল দৃষ্টান্ত। সে পাথর প্রতিমা দূর থেকে আসতো, স্বামীজির বই পড়তো, মাতৃমন্দিরে একবার গেল, জয়রামবাটিতে একটা টেরিফিক প্লেস, সেখানে গিয়ে তার ভাবান্তর হলো। সে ফিরে এসে বললো, দাদা আমি আর সংসারে থাকবো না, গ্র্যাজুয়েশন পাশ করেছি, আমি বেরিয়ে যাবো। তারপরও বেরিয়ে গেল। এরকমও কয়েকজন আছে যারা স্বামীজিকে অ্যাপ্লাই ভাবে কাজে লাগিয়েছে। আর রামকৃষ্ণ মিশনের মতন এরকম একটা দুর্দান্ত সংগঠন যেখানে গেলে কর্মযোগ কি সেটা বোঝা যায়, তো সে এখন সেইভাবেই মত্ত হয়ে আছে। সেরকমও যেমন হয়েছে আমার অনেক ছাত্রছাত্রী স্বামীজি নিজে পড়তে পড়তে জীবনের কঠিন সমস্যাগুলোকে নিজেরাই সমাধান করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একজনের কথা মনে পড়ছে, আমি তার নাম নিচ্ছি না, সে সেকেন্ড সেমিস্টারে পড়ে। কেন কি মাথার মধ্যে ওটাই ভাবছিলাম, কেন কি কালকে রাত্রিবেলায় ঘটনাটা শুনতে পাই। তো সে এখানে তার মায়ের রেকটামের একটা জায়গা থেকে ব্লাড লুজ আউট করছিল। 2-3 মাসের মধ্যে তারা কিছু ওষুধ চিকিৎসা করেছে, তাদের বাড়িতে আবার একটু হোমিওপ্যাথির দিকে একটু ঝোঁক ছিল। তারপরে এটা ক্রিটিক্যাল হয়, অ্যাপোলোতে যায়, তারা এটাকে ডিটেক্ট করে বলে ইট মে বি ফার্স্ট স্টেজ ক্যান্সার। তো সেই মেয়েটা সঙ্গে সঙ্গে তার মাকে নিয়ে বাবাকে নিয়ে চেন্নাইতে গেছে অ্যাপোলোতে। চেন্নাই অ্যাপোলোতে ফাইনাল টেস্টে দেখা গেছে দ্য ক্যান্সার হ্যাড গন ফ্রম লোয়ার ইন্টেস্টাইন টু দ্য লিভার। তো ওটা 4th স্টেজ ক্যান্সার হয়ে গেছে। যেরকম অর্থনৈতিক জায়গা থেকে সে আসে আর যেভাবে এই ঘটনাটা আকস্মিকভাবে তার কাছে এসেছে, তার সত্যিই মন ভেঙে গেছে। কি বা বয়স মেয়েটার, 19 বছর বয়স। তো সে আমাকে যখন ফোন করছে সে কাঁদছে। তারপরে যেহেতু চেন্নাইতে আছে, সেখানে বিবেকানন্দ ইলামে সে কালকে বিকেলবেলায় যায়, ঘুরেছে, সে ওখানেই থাকবে কিছুদিন এবং দে উইল ট্রাই দ্য হার্ট অ্যান্ড সোল, যে ফার্স্ট কেমো সাইকেলটা ওখানে যেন নিতে পারে। তা আজকে দেখছি সে পোস্ট করেছে স্বামীজির একটা লেখা তার স্ট্যাটাসে এবং বলছে দিস ইজ গিভিং মি স্ট্রেংথ। যেটা আমি যখন হোস্টেল লাইফে ছিলাম, যখন একেবারে বাড়ি ছেড়ে বেরিয়ে যাই, 18 বছর বয়স, বাইরে গেছি পড়তে, মা বাবা কেউ নেই, বন্ধু বান্ধবদের ওপরে ভরসা করে থাকা, তখন এটা আমারও টেবিলের উপরে লেখা থাকতো তার স্বামীজির ছবির সাথে, যে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে দুর্বল হইবে, যদি তুমি নিজেকে তেজস্বী ভাবো তাহলে তেজস্বী হইবে, তুমি যাহাই ভাবিবে তুমি তাহাই হইবে। তো লিখছে দিস ইজ গিভিং মি স্ট্রেংথ। তো এইভাবে স্বামীজি পড়ে আমার মনে পড়ে যাচ্ছে, একটা সভায় গিয়েছিলাম, ছোট্ট একটা সভাতে। সেখানে একটা মানে একজন ছাত্রী, সে আইএএস এর জন্য মানে প্রিপেয়ার করছে। তো সেখানে এইরকম একটা হয়ে যাওয়ার পরে, সেমিনার হয়ে যাওয়ার পরে সে হাত তুলে বলছে যে এত বই, এত পড়াশোনা, এত রকমের ডাইভারশন, ডিস্ট্রাকশন, ফোন তো নানা টানা, তো স্বামীজির বই যদি পড়ি তাহলে আমার জীবনে কাজে লাগবে। তো সেখানে আমার মনে আছে একজন সন্ন্যাসী মহারাজ, স্বামী বেদস্বরূপানন্দজি মহারাজ বলছেন যে দেখো, তুমি যদি আইএএস এর জন্য কোনো ট্রেনিং নিতে চাও তাহলে তোমাকে আমি বলবো যে এই বইগুলো তোমাকে ডিরেক্টলি খুব একটা হেল্প করবে না। তোমাকে কোনো একটা সেন্টারে হবে যেতে, কম্পিটিটিভ বইতে তুমি এগোবে। তারপরে ধরো তুমি আইএএস হয়ে গেলে, হয়ে যাওয়ার পরে তুমি এমন একজন মন্ত্রীর আন্ডারে কাজ করছো যিনি হয়তো এক্সট্রিমলি কারাপ্টেড, আর তোমাকে প্রতি মুহূর্তে সে ভয় দেখাচ্ছে, শাসাচ্ছে, নানান রকমের টেনশনের মধ্যে নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি তোমার আদর্শের প্রতি একরোখা থেকে তুমি এগিয়ে গেলে এবং কালক্রমে কখনো এমন একটা কিছু হয়ে গেল যেখানে তোমাকে জানে মানলো না, কিন্তু তোমার ইজ্জত একেবারে 4-5 জন একসাথে লুট করে নিয়ে চলে গেল, তুমি ক্ষত বিক্ষত কোথাও পড়ে আছো। এইবার তুমি কি করবে? তুমি কি নিজের পায়ে দাঁড়িয়ে লড়াই করবে? তাদেরকে কোনোভাবে আইনের দ্বারস্থে নিয়ে গিয়ে তাদেরকে মানে শাস্তি দেবে? তুমি কি নাকি একেবারে ভেঙে পড়ে কোনো একটা ঘরের কোনায় হাওয়া করে কাঁদতে কাঁদতে কোথাও একটা আত্মহত্যার ভাব নিয়ে বসবে? এইটা কি করবে তোমাকে বিবেকানন্দ শিখিয়ে দেবে। হোয়াট ইউ উইল ডু ইন টাইমস অফ ক্রাইসিস। তাই স্বামীজি পড়াটা নিজের জন্য, কেন কি জীবনটা একেবারেই মসৃণ নয়, আর জীবনে মানুষ প্রত্যেকেই খুব একা, তার ভাবনা চিন্তায় আবেগে সত্যি খুব একা।
তাই জন্য যখন সে মনে করবে যে আমি প্রচন্ড একা, হয়তো আমার আশেপাশে সবাই আমাকে গিলে খেতে বসেছে, তাদের নতুন ভাব নিয়ে আবেগ নিয়ে একেবারে নাবিশ্বাস করে দিচ্ছে, আমার নতুন ভাবটা কেউ বুঝছে না, তখন দেখবে স্বামীজির ওই কথাটা সবসময় মনে আসবে যে নেভার বিলিভ বিকজ স্ক্রিপচার্স হ্যাভ সেড ইউ টু ডু সো, never believe because your forefathers have done so, never believe because somebody extraordinarily have done something extraordinary for the rest of the world and you are following him. Read, weigh and consider and see whether it is good for you or for the rest of the world and then believe. তখন ওই স্বামীজির ওই ভাবটা আসবে যে কোথাও কিছু লেখা আছে বলে, কোনো পূর্বপুরুষেরা কিছু করে গেছেন বলে, শাস্ত্র ব্যাখ্যাতে কিছু আছে বলে নয়, নিজে করে দেখো তোমার জন্য আর সকলের জন্য মঙ্গলকর কিনা, তারপরই সেই পথে এগিয়ে যাও। এমনকি এত পর্যন্ত দুর্দান্ত আছে কথা বলা যে যদি তুমি মনে করো তোমার পথে তুমি ঠিক, তাহলে 33 কোটি দেবতাও যদি তোমার সামনে এসে দাঁড়িয়ে থাকে তাকে সরিয়ে দিয়ে তুমি সেই জগতের কল্যাণকর কাজে এগিয়ে যাও। কেন কি? তুমি যত নিজেকে আরো কিছু মানুষকে জীবনে অ্যাড করবে না, এই যে পাঠচক্র বলা হচ্ছে, এই যে সংগঠনের কাজ বলা হচ্ছে, এটা কি জানো তো? এটা হচ্ছে এক্সপ্যানশন অফ ইউর ওন সেলফ। তুমি যখন এই কাজটা করতে আরম্ভ করবে, এক্সপ্যানশন অফ ইউর ওন সেলফ when it will start, তখন গ্র্যাজুয়ালি তুমি বুঝতে পারবে যে শক্তি তোমার মধ্যে কিভাবে আসছে, তুমি একা নাও, এই ডিপ্রেশন, অ্যাংজাইটি এক্সেট্রা সব চলে যাবে। যখন তুমি স্বামীজি পড়তে আরম্ভ করবে, স্বামীজির আরো কাছে যাবে আর মনে হবে এই ফলটা আমি খাচ্ছি, এত সুমিষ্ট ফল আমি অপরকেও ভাগ করে একটু খাওয়াই। স্বামীজির দাদু, আমি এবার গল্পগুলোতে আস্তে আস্তে যাই। স্বামীজির দাদু দুর্গাচরণ দত্ত, তিনি ওই বাড়ির মেজ ভাই ছিলেন। এবার স্বামীজির দাদুর তার যে ওকালতি করার আমি পারিব না এই কথাটি বলিও না। এ সত্যি করেই শ্রী রামকৃষ্ণ দেবের এই সুকীর্তিমান মানুষ, ওনার শিষ্য নরেন্দ্রনাথের জীবন যারা যারা পড়ছেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। শাস্ত্র বলছে চরৈবেতি চরৈবেতি চরৈবেতি, আর সেটার সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে এই সংস্থা নিজে। আমি তো খুব আগে থেকেই পার্থকে দেখছি। আমি বলছিলাম যে পার্থ সারথী বলে শ্রীমদ্ ভগবদ গীতায় আছে, আর এখানেও একজন পার্থ আছে। আমি চাই যে তোমরা একটা অভূতপূর্ব ভাবে ওকে করতল ধ্বনি সঙ্গে সুন্দরভাবে ওকে একটু অভিবাদন করো, তাই তো? খুব সুন্দর চশমা পরেছে। তো যাই হোক, এটা একটা ওকে আমরা মাঝে মাঝে ভালোবেসে একটু খোঁচাই। যাই হোক, আজকে যখন আসতে এখানে বলেছে, হয়তো আমাকে অনেকদিন আগে থেকেই বলেছে, কিন্তু কর্মব্যবস্থা এমন রয়েছে যে কি বলবো সেটা নির্ণয় করতে পারছিলাম না। আর এটা জানি যে আপনারা খুব পড়াকু মানুষ, এত পড়াকু মানুষ আছে, বিদ্বান মানুষ আছে, আর আমি তো গ্রামের ছেলে, কিছু জানি না ভাই। আর এখানে এসে বাংলা শিখেছি, এখানে এসে স্বামীজিকে আরো একটু কাছে থেকে দেখতে পেরেছি, বুঝতে পেরেছি। এখানে যে যতগুলো বক্তৃতা হয়েছে, গান হয়েছে, আবার কি করে যে এই পাঠ চাকরিটাকে আপনারা আরম্ভ করবেন, এমনও একজন ভদ্র ছেলে বলে গেছে। ছেলে বলবো কি ভাই বলে, যাই হোক, আর বোনেরাও যাই হোক, যে যে সাবজেক্টটা নিয়েছে, গানের দোল থেকে বোঝা যাচ্ছে সংসারের ভিতরে যা কিছু অমানবীয় ঘটনা আছে তার প্রতি মনের ভিতরে খুব ক্ষোভ আছে।
তার কানের দোল কেউ যদি আপনি নোটিস করে থাকেন, লেখা আছে তিলোত্তমা। কোথায় আছে? যাই হোক, সে নিজের কাজ করে এগিয়ে গেছে, কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে সমাজ সংস্কারের এখনো কাজ অনেক বাকি। আর সমাজ সংস্কারের আগে নিজের সংস্কার তো অনেক দরকার। মানুষ হও, এই সব থেকে বড় কথা স্বামীজি বলে গেছেন, আগে মানুষ তো হও। শ্রী রামকৃষ্ণদেব আগে বলেছেন যে মানুষ কারা? যাদের নিজের মানের হোশ আছে, তাই তো? আর মেয়েদেরকে কি রকম করে জীবন যাপন করতে হবে সেটার জন্য তো শ্রী মা শারদা থেকে বেশ ভালো এক্সাম্পল অফ কোথায়। আপনারা নিজে যে এই মঞ্চে উঠে একজন বলে গেছে যে মেয়েদের কাজটা মেয়েরাই নিজে করে নেবে, তাই তো? পার্থ এটাই বলেছে, তুমিও তো এটাই বলবে। আর সে মেয়েটাও অনেক নিজের একটা কথাবার্তা বলে গেছে। নামটা আমি ভুলে গেছি, কি নাম ছিল? শ্রেয়া। নামটাও কত সুন্দর। শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্য মেতদ, কঠোপনিষদের কথা আছে। দুটো জিনিস শ্রেয়ার নামের ভিতরেই এই সমাজের ভিতরে কি করে যে একটা মানুষ বন্ধ হয়ে গেছে। এটাও একজন মহারাজ আমাকে গিফট করেছিলেন যখন খারাপ হয়ে গেছিল, আমি একটু সারিয়ে নিলাম। সারিয়ে নিয়ে করলাম কি, আচ্ছা মহারাজ আমি যখন জায়গায় জায়গায় যাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবো, এই করবো সেই করবো, এখন কথা রাখতে হবে, সত্যের কথা তো রাখতে হবে না। তো এটাকে কালকে রাত্রিবেলা এখানে কি কি কথা বলবো সেটার জন্য চিন্তা ভাবনা করে একটা ওয়ার্ড ফাইল বানিয়েছি। পিপিটি বানাইনি, ওয়ার্ড ফাইল বানিয়েছি। তো সেটা থেকেই কিছু কিছু কথাগুলো বলবো। আগে আমাদের যে ডক্টর বাবু